কোমরের বিভিন্ন রোগ আমরা অনেক সময়ই জানি যে নানা কারণে কোমরে ব্যথা অনুভূত হয়ে থাকে এবং সেটি বিভিন্ন বয়সী মানুষের ক্ষেত্রে আমরা দেখতে পাই। কোমরের আসলে কোথায় ব্যথা অনুভূত হয়ে থাকে? সবচেয়ে সমস্যা হয় রুগীদের, হুম, যারা বুঝতে পারেন না এই কোমরে ব্যথার জন্য কাকে দেখাতে হবে, কোন ডাক্তারের কাছে দেখাতে নিশ্চয়ই। হবে। আমার কাছেও অনেক সময় রুগীরা আসে, তারা জানে যে আমি কোমর ব্যথার চিকিৎসা করি, কিন্তু সে জিজ্ঞেস করে যে এই কোমরের ব্যথার জন্য কোন ডাক্তার দেখাতে হবে। নিশ্চয়ই। তো আমরাও অনেক সময় বলি যে আপনি আমাকে দেখান, অথবা আমরা বলি নিউরোসার্জনকে দেখান, অথবা আমরা বলি ফিজিক্যাল মেডিসিনকে দেখান। হুম, এই ধরনের ভ্যারিয়েশন আছে। তাহলে কোমরের ব্যথার এতটা আহ, আমি যে বলবো দ্বন্দ্ব কেন? কারণ হচ্ছে এই কোমরের ব্যথার কারণ অনেক। হুম, আপনি যদি বলেন যে কোমরে ব্যথা যদি স্পাইনের সমস্যা হয়, স্পাইনে আর্থোপ্যাথি আছে যেটা রিউমাটোলজিস্টরা দেখে, স্পাইনের আমরা অর্থোপেডিক সার্জন বা নিউরোসার্জনরা দেখে, অথবা স্পাইনের মাসেলের বা কিছু কন্ডিশন আছে সেগুলা অনেক সময় ফিজিক্যাল মেডিসিন দেখে, যেটা কনজারভেটিভ ট্রিটমেন্ট তারা করে থাকে। তার মানে হচ্ছে যে কন্ট্রোভার্সি আছে যে এই স্পাইনের ব্যথার কারণ। কিন্তু এখানে আরেকটা যেটা সমস্যা, সেটা হচ্ছে কিছু কিছু রোগ আছে যে রোগটা স্পাইন এবং হিপ জয়েন্ট উভয়কেই আক্রান্ত করে। যেমন অ্যাঙ্কালোজিং স্পন্ডিলাইসিস, যেটা স্পাইনকে অ্যাঙ্কালোজ করে ফিক্স করে ফেলে, সেই সাথে হিপ জয়েন্টকেও আক্রান্ত করে ফেলে। সেই ঘাড়ের থেকে শুরু করে সমগ্র স্পাইন এবং দুটো হিপ জয়েন্টকেও এখানে ইনভলভ করে ফেলে। এই সমস্ত কারণগুলো আইডেন্টিফাই করে, ডায়াগনোসিস করে, ট্রিটমেন্ট করে খুবই কঠিন। যেমন আমি প্রথমে বললাম যে আর্থ্রাইটিস বা রিমোটো আর্থ্রাইটিস বা অ্যাঙ্কালোজিং স্পন্ডিলাইসিস বা এসএলই থাকে, এই সমস্ত কারণে কোমরে ব্যথা হয়। এবং সে যদি স্পাইন সার্জন বা আরও কিছু যারা কোমর নিয়ে ডিল করে, তারা কখনো হিপ জয়েন্টে যে সমস্যা হতে পারে এটা কখনো আইডেন্টিফাই করে না। অর্থাৎ যদি হিপ জয়েন্টে এভিয়ান হয় বা হিপ জয়েন্টে কোনো কারণে কিছু সমস্যা হয়, আর আমি যদি প্রতিবারই এক্স রে স্পাইন করি, লাম্বোসাক্রাল স্পাইন করি, তাহলে অনেক সময় এই যে হিপ জয়েন্টে যে সমস্যাগুলা এগুলা নেগলেক্ট হয়। আচ্ছা। সেজন্য আমরা যেটা করি যে সে যদি কোমরে ব্যথা হয়, তাহলে আমরা কোমরের এক্স রে করি, কোমরের ইনভেস্টিগেশন করি, এবং সেই সাথে পেলভিসের দুটা হিপ জয়েন্টে সমস্যা আছে কিনা বা স্যাক্রোআইলিয়াক জয়েন্টেও সমস্যা আছে কিনা সেটা আমরা আলাদা পরীক্ষা নিরীক্ষা করে আমরা আইডেন্টিফাই করি বা ডায়াগনোসিস করি। স্যার, একেবারে প্রাথমিক পর্যায়ে রোগীরা আসলে কিভাবে বুঝতে পারবেন বা এই যে সাইন সিমটমসের কথা আমরা বলে থাকি, লক্ষণ উপসর্গের কথা আমরা বলে থাকি, সেগুলোর আসলে তারতম্য হবে কিনা এই রোগগুলোর ক্ষেত্রে? যাদের আর্থ্রাইটিস রোগ বা যাদের বাত ব্যথার রোগ, তাদের যে সিমটম বা তাদের যে প্রেজেন্টেশন, এইটা যাদের ডিস্ক প্রোল্যাপস তাদের প্রেজেন্টেশন থেকে আলাদা। আমরা যারা অর্থোপেডিক সার্জারিতে স্পাইন নিয়ে ডিল করি, তাদের কাছে সাধারণত ডিস্ক প্রোল্যাপসের রোগী আসবে, এটাই স্বাভাবিক। তো আমরা সাধারণত দেখি যে তার ডিস্ক প্রোল্যাপসের আছে কিনা, তার মানে তার ইতিহাস, তার এক্সামিনেশন, তার ইনভেস্টিগেশন, এই লাইনে আমরা আগে কভার করি। কিন্তু যদি দেখতে পাই যে তার ডিস্ক প্রোল্যাপস নাই, তখন আমরা রিউমাটোলজিক্যাল ইনভেস্টিগেশনগুলো করি। কিন্তু আমরা স্পাইন এবং হিপ জয়েন্ট দুটোই আমরা কভার করি। যদি দেখি যে এমআরআই বা আদার এক্স-রে বা আদার ইনভেস্টিগেশনে কোনো ধরনের ডিস্ক প্রোল্যাপস বা স্পাইনের ওই রিলেটেড সমস্যা নাই, তাহলে অবভিয়াসলি আমরা ইনভেস্টিগেশন করি তার যে আর্থ্রাইটিস আছে কিনা, তার আরএ ফ্যাক্টর পজিটিভ কিনা, এনটিসিসিপি পজিটিভ কিনা, ইউরিক অ্যাসিড বাড়া আছে কিনা, এই সমগ্র সব কিছুই আমরা অ্যানালাইসিস করি। এবং রেয়ার কজ যেগুলো যেমন এসএলই, সেগুলো এন্টি ডিএনএ বা এন্টি ডিএসডিএনএ এগুলো করে আমরা এসএলইও আইডেন্টিফাই করি। এই যে স্যার কোমর ব্যথা,
এই সমস্যা নিয়ে কখন আসলে চিকিৎসকের কাছে যাওয়া প্রয়োজন? অনেক ক্ষেত্রে রোগীরা দ্বিধান্বিত হয়ে থাকেন যে কখন আসলে যাবেন। অনেকের ক্ষেত্রে ব্যথা কমছে আবার বাড়ছে, অনেকে বাসায় থাকছেন, চিকিৎসকের শরণাপন্ন হচ্ছেন না। যে কয়টি কারণে রোগীরা ডাক্তারের কাছে শরণাপন্ন হয়, সেটা সবচেয়ে বেশি কারণ হচ্ছে কোমর ব্যথা। আবার অনেক কোমর ব্যথা রোগী আছে কখনো ডাক্তারের কাছে শরণাপন্ন হয় না। তো এইটার অনেক কিছু সাইড এফেক্ট আছে। যে বাসায় বসে বসে খালি ব্যথার ওষুধ খাচ্ছে, তার যেমন গ্যাস্ট্রিক আলসার হচ্ছে, তার যেমন মুখের রুচি নষ্ট হচ্ছে, তার যেমন কিডনি সমস্যা হচ্ছে, এবং আদার্স সাইকোলজিক্যালও সমস্যা হচ্ছে, তার ব্যথা ভালো হচ্ছে না, ব্যথার ওষুধ খেয়ে যাচ্ছে। এটা একটা সমস্যা। দ্বিতীয় সমস্যা হচ্ছে যে আমাদের অনেক ডক্টররা এই যে কোমর ব্যথার ভালো করা, তাড়াতাড়ি ভালো করার জন্য অনেকেই যত্রতত্রভাবে স্টেরয়েড দিচ্ছে। এটাও একটা সাইড এফেক্ট। আচ্ছা। এবং অনেকেই আবার দুটো অ্যানালজেসিক্স, দুটো ব্যথার ওষুধ একসাথে ব্যবহার করছে। এগুলাও তাকে যদি প্রপার কাউন্সেলিং করি, দেখেন কোমর ব্যথা ভালো হয় একটু কঠিন, কিন্তু বেশি ব্যথার ওষুধ খাওয়া কিন্তু আপনার জটিলতা দেখা যাবে। সে অবশ্যই মেনে নেবে। তাকে তার অজান্তে আপনি দুটো ব্যথার ওষুধ দিচ্ছেন, একটি স্টেরয়েড দিচ্ছেন, এতে করে তার স্বাস্থ্যগত দিকে অনেক ক্ষতি হয়। সেজন্য আমরা যেটা চিন্তা করি যে তাকে এত তাড়াতাড়ি ভালো করার দরকার নেই। তার যদি ওষুধে ভালো না হয়, তাহলে আমরা ফিজিওথেরাপির হেল্প নিতেই পারি। নিশ্চয়ই। যদি ভালো না হয়, তাহলে পেইন ম্যানেজমেন্টের সহযোগিতা নিতেই পারি। এবং সেই কারণে অনেক সময় পেইন ম্যানেজমেন্টটা তারা বিশেষ করে অ্যানালজেসিক্স দিয়ে তারা কমিয়ে ফেলে। তো আমি যেটা বলতে চাই যে কোমর ব্যথার জন্য এত যত্রতত্র স্টেরয়েড নেওয়া ঠিক